স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বেতন ভাতার দ্বন্দ্বের জেরে চাঁদপুরের জাহাজে 7 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা র্যাব 11 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানোর পর তাদের কুপিয়ে হত্যা করা হয়। ইরফান ওই জাহাজের লস্কর হিসাবে কর্মরত ছিলেন। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল ইঙ্গিত দিয়েছিলেন জাহাজে 8 জন নয়, ইরফান সহ মোট 9 জন ছিলেন। তবে ইরফানের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি। এদিকে জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ডাকাত দলকে। মঙ্গলবার রাতে চাঁদপুরের হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহবুব মুর্শেদ। সকল সময়ে তাদের ছুটি ছাটা, বেতন, বোনাস এই সমস্ত বিষয় নিয়ে কার্পণ্য করত এবং তাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো না দিয়ে সে নিজেই ভোগ করত। এবং এই বিষয়ে যদি কেউ উচ্চবাক্য প্রকাশ করত তাহলে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিত, এমনকি তার বেতনও দিত না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, র্যাব তো ব্রিফিং করেছে, তো ইরফানের কাছ থেকে কি ধরনের তথ্য তারা পেয়েছে, আর ইরফান ছাড়া আর কেউ কি যুক্ত ছিল এতে? আসলে ইরফান, তার পুরো নাম হচ্ছে আকাশ মণ্ডল। সে প্রাথমিকভাবে র্যাবের কাছে স্বীকার করেছে এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে, এবং র্যাব যেটি বলছে যে সে একাই এই জাহাজের সবার যে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়েছিল এবং ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেছিল। পরবর্তীতে সে প্রথমে মাস্টার কিবরিয়া তাকে আসলে কুপিয়ে হত্যা করে এবং পরবর্তীতে ধরা পড়ে যাবার ভয়ে একে একে কিন্তু অন্যান্যদেরকেও সে কুপিয়ে আহত করে। তো এর মধ্যে আসলে সে পরবর্তীতে সে ভেবেছিল যে সবাই আসলে মৃত্যুবরণ করেছে এবং সে এই বাজারে যাবার কথা বলে কিন্তু মূলত একটি ট্রলারে করে বাগেরহাট চলে যায়। তো সেখানে সে আত্মগোপনে ছিল, কিন্তু র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর যৌথ অভিযানে আসলে ইরফানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব যেটি বলছে যে তার কাছ থেকে নিহত যারা হয়েছে তাদের ব্যবহৃত 5টি মোবাইল এবং ইরফানের ব্যবহৃত 2টি মোবাইল, গ্লাভস, এছাড়া তার ব্যাগ এবং রক্ত মাখা জিন্সের যে প্যান্ট সেটি কিন্তু তারা জব্দ করেছে এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে কিন্তু সে স্বীকার করেছে এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে। সে যেটি জানিয়েছে, আসলে জাহাজের যে মাস্টার কিবরিয়া সে আসলে জাহাজের অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদের প্রতি এক ধরনের যে জোর করে তাদেরকে দিয়ে কাজ করানো, তাদের বেতন ভাতা নিয়ে যে তাদেরকে কষ্ট দেয়া এবং ছুটি ছাটা না দেয়া, এইসব বিষয়ে বিভিন্ন সময় প্রভাব বিস্তার করত এবং যদি কেউ তার কথা না শুনতো তাহলে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তারা সে দিত। সে কারণে মূলত এই ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে যখন 22 তারিখ চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে এই জাহাজটি রওনা দেয়, চাঁদপুর হাইমচর পৌঁছালে মূলত সে সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে তাদেরকে এই কুপিয়ে আহত করে এবং তারা কিন্তু পরবর্তীতে সেখানে মারা যায়। তো ইরফানকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, তাকে এই মুহূর্তে র্যাব চাঁদপুরে নিয়ে যাবে এবং সেখান থেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে বলে আমাদেরকে র্যাবের 11-এর উপাধিনায়ক মেজর সাকিব হোসেন জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের 7 খুনের ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে ফারহান রনি। এই ঘটনায় হরলুজা বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আজ তাকে তোলা হচ্ছে আদালতে। পুলিশের ধারণা ধর্ষণে ব্যর্থ হয়েই হরলুজাকে হত্যা করা হয়। গ্রেপ্তার রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। এর আগে মঙ্গলবার ভোরে হরলুজা বেগমকে রনি ডেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। হত্যার পর ওই নারীর মাথা আলাদা করে পুঁতে রাখা হয় মাটিতে। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে। রনির বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে জানিয়েছে পুলিশ। নিখোঁজের 4 দিন পর গতরাতে হলে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান। রাত 11:30টায় তিনি রিকশায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফেরেন।
পরে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান। এ ঘটনায় নীলক্ষেত ফাঁড়ির ইনচার্জ এসআই আলামিন জানান, খালেদ নিখোঁজের পরপরই থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল। রাতে তিনি একাই রিকশা করে হলে ফেরেন। এখন চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেলে। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেননি। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া সব প্রতিষ্ঠান সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। ঠাকুরগাঁয়ে একথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে দুস্থদের শীতবস্ত্র দিয়ে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 2,000-এর বেশি শহীদ ও প্রায় 20,000-এর বেশি আহত হয়েছেন। শহীদ পরিবার ও আহতরাও সংস্কারের কথাই বলছেন, তাই সংস্কার করা জরুরি। ফ্যাসিবাদী সরকারের পতনের পর নতুন লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা বলে জানান তিনি। বলেন, উত্তরাঞ্চলে আশানুরূপ উন্নয়ন হয়নি। বিগত সরকার শুধু নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন প্রকল্প নিয়েছে। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য এসেছে। তারা মৌলিক কিছু সংস্কার শেষে নির্বাচন দেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী কাকরাইলে এফডিইবির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এসব জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের কাছে মৌলিক সংস্কার চায় জনগণ। এর জন্য যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত। তবে সরকারকে দেয়া জামায়াতে ইসলামীর যৌক্তিক সময় 5 বছর নয়, আবার 3 মাসও নয়। এটা হবে যথাযথ। পরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে জনগণের কথা বলে, আর ক্ষমতায় গেলে ভুলে যায়। রাজনীতিবিদরা স্বচ্ছ থাকলে জনগণ সম্মান করবে। নিজেদের মানসিকতার পরিবর্তন না আনলে দেশের পরিবর্তন হবে না। পরে ডাক্তার শফিকুর রহমান প্রকৌশলীদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান। এখানে আসার আগে আমি ছিলাম আমাদের ডক্টরস ফোরামের যারা, তাদের একটা সম্মেলন। এখন যারা দায়িত্বে আছেন দেশের, তাদেরকে ক্ষমতাবান বলা যাবে না। তারা অল্প কিছুদিনের জন্য দায়িত্বে এসেছেন। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। দেশের ব্যাংকগুলো 123 টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলোকে একই রকম নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। ডলারের ক্রয় মূল্য 126 থেকে 127 টাকা ওঠার পর এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধের নির্দেশনার পর ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে। কিছু ব্যাংক 126 থেকে 127 টাকায় ডলার কেনায় বাজারে বিক্রয় মূল্য বেড়ে যায়। এই পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত নেয় 123 টাকার বেশি দামে ডলার না কেনার। এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার ব্যাংকগুলো সর্বোচ্চ 124 টাকা 50 পয়সা দরে প্রবাসী আয়ের ডলার কেনে। ফলে দাম আবার কমতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, রিজার্ভ বাড়াতে বাজার থেকে প্রচুর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে আগের বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি বিপিসি, পেট্রোবাংলা, সিভিল এভিয়েশন সহ সরকারের বিভিন্ন আমদানির চাপ ছিল। সব মিলিয়ে ডলারের দর অনেক বেড়ে যায়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদ। এর আগে ঋণ জালিয়াতির অভিযোগে এস আলম পরিবারের পাশাপাশি নিজের নামে মামলা হওয়ার পর রোববার থেকে কর্মস্থলে যাচ্ছেন না মনিরুল মাওলা। 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান মোহাম্মদ মনিরুল মাওলা। তার বাড়ি কক্সবাজার জেলায়। 2020 সালে তাকে এমডি পদে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকের নিরীক্ষায় পাওয়া গেছে, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় 73,000 কোটি টাকা ঋণ বের করে নিয়েছে। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের প্রায় 50%। ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় উদযাপন হচ্ছে বড়দিন। সকালে এই প্রত্যয়ে গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। পরে পরমত সহিষ্ণু সমাজ করার প্রত্যাশা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এপিটাফে দাঁড়িয়ে স্বজনদেরও স্মরণ করেন অনেকে। আজকের দিনে বেথেলহেমে জন্ম নিয়েছিলেন মহান যিশু। খ্রিস্টানদের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখাতে পৃথিবীতে তাঁর আবির্ভাব। সে কারণেই দিনটি তাদের কাছে পবিত্র ও বড় দিন হিসেবে এর উদযাপন। সারা বিশ্বের মতোই তাই গির্জায় গির্জায় প্রার্থনা, আর তাতে ছিল ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির আবাহন।
তেজগাঁও ধর্মপল্লীতে বুধবার সকাল ৯টা থেকে 10টা পর্যন্ত চলে এই প্রার্থনা ও আরাধনা সঙ্গীত। এই পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যেন আমরা আগামীতে একটা ভালো কিছু পেতে পারি, একটা স্থিতিশীল গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত সমাজ আমরা পেতে পারি, যার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশের যে উত্তরণ, এগিয়ে যাওয়ার যে পদক্ষেপ, সেগুলো যেন আমরা লাভ করতে পারি। প্রার্থনা শেষে বড়দিন উদযাপনে মাতে আগতরা। এ সময় জানান পরমত সহিষ্ণুতার ভিত্তিতে সমাজ গড়ার প্রত্যাশা। সবকিছু যেন স্বাভাবিক হয়, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই দেশে বাস করতে পারি এবং পুরো পৃথিবীতেই সবাই যেন শান্তিপূর্ণভাবে বাস করতে পারি। এই প্রার্থনা করছি যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি। আমাদের এখানে পুলিশ বাহিনী আছে, র্যাব আছে এবং আমরা সবাই খুব সেফ ফিল করছি। কোনো ধরনের ভয়ভীতি কাজ করছে না। শত নির্যাতনেও মহান যীশুখ্রিস্ট ক্ষমা ও মমতার শিক্ষা দিয়ে গেছেন জানিয়ে সে বার্তা নিয়ে দিনটি পালনের কথা জানান গির্জায় আগতরা। প্রথমে তো আসলাম গির্জায়, এটার পর হচ্ছে বোন বান্ধবীরা মিলে আমরা দেখি একটু ঘুরবো বাইরে, তারপর হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়িতে তো যাওয়া হচ্ছে না, মন তো খারাপ লাগছে একটু, কিন্তু এখানে এতজন মানুষ দেখে ভালো লাগছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাসায় হচ্ছে ভিজিট করি এবং এই দিনটা আসলে আত্মীয় স্বজনদের সাথেই বেশি আমরা কাটাই। বড়দিনে স্বজনদের স্মরণে সমাধিস্থলে আসেন পরিবারের সদস্যরা, কিছু সময় সেখানে কাটান নীরবে দাঁড়িয়ে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিন নিয়ে আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, তেজগাঁওতে কোন জায়গায় আপনি রয়েছেন, সেখানে বড়দিনের আয়োজন সম্পর্কে জানাবেন, আর ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আমি আছি তেজগাঁও জপমালা রানীর গির্জা, সেই গির্জার প্রবেশ পথের বাহিরে, কেননা এখন মধ্যাহ্ন বিরতি চলছে, তাই গির্জা বন্ধ আছে। ঠিক 3টার পরে আবার গির্জা খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থী সহ খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য। তবে এখনো যেহেতু আজকে বড়দিন, তাই উৎসবের কোনো বিরতি হয় না। এই সময়টা অনেকে গির্জার বাইরে অপেক্ষা করছেন। 3টায় গির্জা খোলার পরপরই তারা সেখানে প্রবেশ করবেন এবং একে অপরের সাথে দেখা করবেন বা সৌহার্দ্য সম্প্রীতিতে মেতে উঠবেন। এখানে তেজগাঁও এই জপমালা রানী গির্জার বাইরেও আসলে একটি মেলার মতো আবহ তৈরি হয়েছে। এখানে অনেক ধরনের বাহারি পণ্যের স্টল বসেছে এবং সেসব স্টলগুলোতে যারা বড়দিন উদযাপন করছেন তারা যেমন এসছেন, এছাড়া সব ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষই আসলে এই বিষয়গুলো উপভোগ করছেন এবং তারা এখানে কেনাকাটা করছেন, দেখছেন, ঘুরছেন। শিশুরাও এসেছে বড়দের সাথে। একটি বিষয়, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, তাই এখানে যে কোনো উৎসব, ঈদ, দুর্গাপূজা বা বড়দিন, সকল উৎসবেই সকল সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারই প্রতিরূপ আমরা প্রতি বছরের মতো এবারও দেখতে পাচ্ছি। কোনো ধরনের ব্যতিক্রম নেই এবং নিরাপত্তা নিয়ে একটি আশঙ্কার কথা বলা হচ্ছিল, কিন্তু যদিও সেই আশঙ্কা আসলে কেটে গেছে। বড়দিন উদযাপনের আগে থেকেই ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বাহিনী এবং সেই আশ্বাসে আস্থা রেখে কিন্তু এসেছেন দর্শনার্থী সহ খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকলেই নির্ভীক, নির্ভয়ে এবং আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন। তেমন একটি আবহ আমরা এখানে দেখছি। এখন হয়তো ভিড় কিছুটা কম, তবে দুপুরের খাবারের বিরতির পর আবার ভিড় জমে উঠবে বলে আশা করা হচ্ছে। এখানে অনেকের সাথে কথা বলেছিলাম, তারাও আসলে তেমনটি বলছিল। অনেকে এসেছেন শুধুই আসলে দেখতে। আমি যেমনটি বলছিলাম যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, সকল ধর্মের মানুষই আসলে সকল উৎসবে অংশগ্রহণ করে থাকে, দেখে থাকে এবং এখানে অনেকে ঘুরতে এসেছেন, সবার সাথে কথা বলেছে এবং সবাই আসলে বেশ উপভোগ করছেন। একটি বিষয় যে শুধু গির্জায় নয়, গির্জায় সকালে প্রার্থনা হয়েছে, পর বাড়িতেও কিন্তু অনেকে যার যার মতো করে আয়োজন করেছেন। সেখানেও কিন্তু আত্মীয় পরিবার বা বন্ধু বান্ধব সকলেই যাচ্ছেন। সেই সাথে 5 তারকা হোটেলগুলোতেও বিভিন্ন আয়োজন রয়েছে, সবাই যার যার সাধ্য মতো বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত সবশেষ রাজধানীর বড়দিনের আয়োজন নিয়ে। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে বড়দিন। সকাল থেকে গির্জায় চলে প্রার্থনা। বড়দিন উপলক্ষে ভেতরে বাইরে বনির সাজের সাথে হয় আলোকসজ্জা। বিশেষ খাবার, সাজ পোশাকের পাশাপাশি ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহারের আনন্দে মেতে ওঠে শিশুরা। যীশু খ্রিস্টের শান্তির বাণী ছড়িয়ে দিতে
চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথিড্রালে সকাল থেকে শুরু হয় প্রার্থনা। ভোর থেকে গির্জায় ভিড় করেন শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। গির্জায় সাজানো হয় নানা রকম ফুল, রঙিন বাতি, সান্তা ক্লজের উপহার সামগ্রী দিয়ে। সবাই আনন্দের সাথেই আমরা দিনটা পালন করি, আর চাই যে আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা নিবেদন করব। বিশেষভাবে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আজকে উপাসনায় মিলিত হবে প্রার্থনার মধ্য দিয়ে বরিশালে শুরু হয় বড়দিন উদযাপন। সকাল থেকে বিভিন্ন চার্চে ভিড় জমান ভক্তরা। ঘণ্টাব্যাপী প্রার্থনায় বিশ্বের মানুষের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আমার উইশ এটাই থাকবে যাতে আমাদের যে বাংলাদেশ যাতে আরো নতুন করে আরো সমৃদ্ধশালী হয়ে যাতে সামনে দিকে এগিয়ে যেতে পারে। কুশল বিনিময় ও সৌহার্দ্যের মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় করার প্রত্যয় নিয়ে রাজশাহী ও বগুড়ায় বড়দিন পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সকালে প্রার্থনার পর দিনব্যাপী আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা নিজেরা খ্রিস্টানরা না, সারা বিশ্বের খ্রিস্টান, মুসলমান, হিন্দু সবাইকে নিয়ে আমরা আনন্দ উদযাপন করব। বড়দিন উপলক্ষে খুলনা ও সিলেটের গির্জাগুলোতে ছিল নানা বর্ণের সাজ। পরিবার পরিজন নিয়ে গির্জায় সকাল থেকে সমবেত হন খ্রিস্টান ধর্মের মানুষ। মানুষকে তিনি ভালোবাসতেই এসেছেন, সেই ভালোবাসার অনুভূতি। আর সবার জন্য এই কামনাই করি, সবাই যেন ভালোবাসায় সুন্দর জীবনযাপন করে, এই বছরটার জন্য ভালো কাটে। প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনা সহ নানা আয়োজনে গাজীপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ সারা দেশে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে যিশুর জন্মোৎসব। আত্মীয় পরিজনদের সাথে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত গোটা বিশ্ব। সেই সঙ্গে নতুন বছর যেন সবার জীবনে সুখ শান্তি বয়ে আনে, এমন প্রার্থনায় জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে এবার বর্ণিল আয়োজন ছিল না যিশুর জন্মস্থান বেথেলহেমে। ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেমে 25 ডিসেম্বর কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় যিশু খ্রিস্টের। মানবতা রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন যিশু। বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে যিশুর সহজ সরল জীবনের মাহাত্ম্য তুলে ধরেন পোপ ফ্রান্সিস। এ সময় বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা যুদ্ধ নিয়ে ভাবুন, শিশুরা গুলিবিদ্ধ হচ্ছে, স্কুল হাসপাতালে বোমা হামলা হচ্ছে। আর দেরি করবেন না, অলস বসে থাকবেন না, দ্রুত সুসংবাদ নিয়ে আসুন। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আশা জাগিয়ে রাখুন। যিশু খ্রিস্টের জন্মস্থান হওয়ায় ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বেথেলহেম শহরের। প্রতি বছর বড়দিনে সেখানে থাকে উৎসবের বাড়তি মাত্রা। তবে এবারের চিত্র পুরো ভিন্ন। গাজা ইসরায়েলের আগ্রাসনের কারণে কেবল ধর্মীয় রীতি পালিত হয়েছে, ছিল না কোনো বর্ণিল আয়োজন। বুধবার পশ্চিম তীরের শহর বেথেলহেমের চার্চ অব দ্য নেটিভিটিতে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন খ্রিস্টান উপাসকরা। উপাসনার নেতৃত্ব দেন জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক পিয়ের বাতিস্তা পিজাবালা। উপস্থিত ছিলেন রোমান ক্যাথলিক চার্চ, গ্রিক অর্থোডক্স এবং আর্মেনিয়ান চার্চ। এদিন বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নতুন বছর যেন সবার জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনে, সেই কামনা তাদের। বড়দিন উপলক্ষে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ক্রিসমাস সবাইকে একত্র করা এবং বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে চলছে বর্ণিল আয়োজন। প্রিয়জনদের সাথে বড়দিনের আনন্দ উপভোগ করছেন বিশ্ববাসী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে 67 আরোহী নিয়ে আজারবাইজান এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়ের হুসাইন। জোবায়ের, বিমান বিধ্বস্তের বিষয়ে কি জানা গেল, আর বিমানটি রাশিয়ার কোথায় যাচ্ছিল? আশরাফ, আপনি জানেন যে আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ পাই যে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে একটি বিমান যাচ্ছিল। ওই বিমানে যাত্রী ছিল প্রায় 67 জন এবং ক্রু ছিল 5 জন। তো বিমানটি দুর্ঘটনার শিকার হয় কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে গিয়ে। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আরেকটি কারণ হিসেবে বলা হচ্ছে পাখির সাথে এই বিমানের সংঘর্ষ হয়েছে।
তো এখন পর্যন্ত আমরা যেসব তথ্য পেয়েছি যে বিমানের 12 জন যাত্রী বেঁচে আছে, আর আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জোবায়ের হোসাইন। বড়দিনের ছুটিতে বিনোদন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের সমাগম। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন। ফরিদ, কুয়াকাটায় বড়দিন উপলক্ষে পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ঘটেছে হাজারো পর্যটকের আগমন। আজ সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। যদিও এখন দুপুরের খাবারের সময়, যার কারণে সৈকতে পর্যটকের সংখ্যা একটু কম। আপনি দেখতে পাচ্ছেন হাজারো পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা সৈকত। এখন যারা পর্যটন আছেন সৈকতের 0 পয়েন্টে, তারা কিন্তু সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মোদনায় মেতেছেন। অনেকেই বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, অনেকে ঘোড়ায় কিংবা ওটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু সৈকতের এই সৈকত 0 পয়েন্টই নয়, লেম্বুর বন, গঙ্গামতি, কাউয়ারচর, সুতিপল্লী, সীমা বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেটের সব পর্যটক এলাকাতেই বাড়তি পর্যটকের আনাগোনা দেখা গেছে। পর্যটকের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। আগত পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ ও সব ব্যবস্থায় স্থানীয় উপজেলা প্রশাসক, স্থানীয় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ সবাই ব্যবস্থা নিয়ে রেখেছেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদুদ্দিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু খাগড়াছড়ির খবর জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর যে সমস্ত পর্যটন কেন্দ্র সেখানে রয়েছে তারা বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, সেই সাথে নিরাপত্তার ব্যবস্থাও জানাবেন। দেখুন, আমরা দেখছি আজকে সকাল থেকে কিন্তু বড়দিনের ছুটিকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু খাগড়াছড়ি ভ্রমণ এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির প্রধান যে পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র, সেখানে আমরা দেখছি সকাল থেকে ইতিমধ্যে কিন্তু অন্তত প্রায় 1000 বেশি পর্যটক ইতিমধ্যে তারা কিন্তু আলুটিলা তারা ভ্রমণ করেছে, এবং আজকে সারাদিন অন্তত এখানে আরো 1000 খানিক পর্যটক ভ্রমণ করার কথা রয়েছে বলে আমাদেরকে যারা পর্যটন সংশ্লিষ্ট তারা জানিয়েছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে বুধবার, আজকে বড়দিনে বন্ধ, কিন্তু আগামীকাল অনেকে কিন্তু ছুটি নিয়ে, অর্থাৎ বৃহস্পতিবার ছুটি নিলে কিন্তু 4 দিনের একটা কিন্তু লম্বা বন্ধ হচ্ছে। এই ছুটিটাকে কাজে লাগিয়ে এখানে যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসে তাদের বক্তব্য হচ্ছে তারা মূলত আগামীকালও ছুটি নিয়েছে, সেক্ষেত্রে তারা 4 দিনের যে ছুটি রয়েছে সেটি উপভোগ করার জন্য কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়ি একই সাথে সাজেক ভ্যালি তারা কিন্তু ভ্রমণ করছে। এবং আমরা সকাল থেকে দেখছি খাগড়াছড়ির যে সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং, ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু একেবারে পর্যটক উপস্থিত রয়েছে। এখন দুপুরবেলা একেবারে মধ্য দুপুর, এখনো কিন্তু আমরা দেখছি কিন্তু এখানে কিন্তু পর্যটক সমাগম রয়েছে, এবং এটা সকাল থেকে এই সমাগমটা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে পর্যটকদের আরো বেশি ভিড় ছিল, হয়তো ধারণা করা হচ্ছে যে বিকেল 3টার পরে পর্যটকদের যে সমাগম সেটা আরই বাড়বে, অর্থাৎ বিকেলের দিকে পর্যটক সমাগম বাড়বে। এবং সাজেকেও কিন্তু একই অবস্থা, সেখানকার প্রায় 120টির মতো রিসোর্ট কটেজ রয়েছে, সেখানে অধিকাংশই কিন্তু ইতিমধ্যে কিন্তু কক্ষ যে বরাদ্দ হয়ে গেছে, এবং তারা সাজেকে যারা সমস্ত রিসোর্ট মালিকরা আছে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যারা সাজেকে যাবে তারা আগে থেকে যদি রুম বুকিং করে না যায় সেক্ষেত্রে কিন্তু অনেকে বিপাকে পড়ছে, অর্থাৎ বিশেষ করে শুক্র শনিবারের যে বন্ধগুলো রয়েছে বা সরকারি ছুটির দিনগুলোতে সেখানে কিন্তু পর্যটকদের থাকার মতো যে আবাসন সেটা কিন্তু সংকট হয়। সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে গেলে তাদের হয়তো সে ভোগান্তিতে পড়বে না। এবং আমরা দেখছি যে এখানে প্রশাসন যে বিষয়টা বলা হচ্ছে, খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে সেখানে কিন্তু জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশের যে টহল টিম সেটাও কিন্তু কাজ করে, অর্থাৎ পর্যটকদের যে নিরাপত্তার যে সংখ্যা সেটা কিন্তু নেই। অর্থাৎ এখানে পর্যটকরা তাদের নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা রয়েছে সেই উদ্যোগগুলো প্রশাসন নিয়েছে, এবং তারা বলছে যে এই যে যারা আগামী 4 দিন অর্থাৎ শুক্র শনিবার পর্যন্ত অন্তত এই 4 দিনে 15,000 থেকে 20,000 পর্যন্ত পর্যটক খাগড়াছড়ি এবং সাজেক ভ্রমণ করবে বলে এখানে তারা জানিয়েছে। এবং একই সাথে যদি এভাবে পর্যটক আসতে থাকে তাহলে অতীতে যে ক্ষতিটা হয়েছে তারা অনেকটাই পুষিয়ে উঠতে পারবে। কুয়াকাটা এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নিয়ে আবারও দেখা দিয়েছে জটিলতা। এক্সপ্রেসওয়েটির কাজ সম্পন্ন করতে জেইসি মোড় থেকে ওঠার র্যাম্প নির্মাণের কাজ শুরু করেছে সিডিএ। তবে নগরপিতা ও নগরবিদদের আপত্তির মুখে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট বাড়বে এমন ধারণায় গেল অক্টোবরে 15টি র্যাম্পের 6টি বাদ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বাকি 9টি র্যাম্প নির্মাণের কাজ চললেও নগর পরিকল্পনাবিদরা ব্যস্ততম জিসি জংশন থেকে উঠার র্যাম্পটি নিয়ে আপত্তি তোলে। নগরবিদরা মূল সড়কের প্রশস্ততা কমে যাওয়া ও যানজটের যুক্তি দিলেও সিডিএর দাবি এই র্যাম্প করা না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকটাই অকার্যকর হয়ে যাবে। 9টা র্যাম্প করছি, তার মধ্যে কিন্তু টাইগার পাস র্যাম্পটা অলরেডি বাদ। তাহলে আপনি যদি জিসি র্যাম্পটাও বাদ দেন তাহলে মানুষ উঠবে কেমনে? মানুষ এখন উঠতেছে সেই মুরাদপুর এবং 2 নম্বর গেট থেকে। তাহলে তো আমি শহরটাকে তো আমি কানেক্টিভিটির মধ্যে আনতে পারলাম না। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ মূল এক্সপ্রেসওয়েতে গত আগস্টে যান চলাচল শুরু হয়। তবে লালখান বাজার ও টাইগার পাস অংশে উঠার র্যাম্প না থাকায় পতেঙ্গা যেতে ভোগান্তি হয়। এখানে একটা ব্যস্ততম স্কুল বাওয়া স্কুল সেখানে রয়েছে, সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই জিএসির দিকে তারা আসতে থাকে। কাজে এখানে যানজট আরও বাড়তে থাকবে এবং সেটা কোনো ক্রমে আমরা হতে দিব না। পূব দিকের গাড়ি সবগুলো যদি জিএসির মোড় থেকে উঠতে হয় তাহলে ওদেরকে 5 কিলোমিটার ঘুরতে হবে, একবার যাবে একবার আসবে। জনসাধারণকে নাগরিকদের এই দুর্ভোগ দেবার অধিকার তো তাদের নাই। তবে লালখান বাজার ও টাইগার পাসে র্যাম্প করার সুযোগ নেই বলছে নির্মাণকারী সংস্থা সিডিএ। যারা বিশেষজ্ঞ যারা এটা প্রতিবাদ করছে জিএসি র্যাম্প নিয়ে, ওরা কিন্তু মিসলিডটা করছে। মিসলিডটা এই জন্য করছে যে তারা মনে করছে যে টাইগার পাসেরটা আমরা করব, টাইগার পাসে করাটা নিয়ে এটা বন্ধ করতে চাচ্ছে জিএসি র্যাম্পটা। তো জিএসি র্যাম্পটা তো বন্ধ করলে তো মানুষ কোন দিকে উঠতো? আমরা টাইগার পাস র্যাম্পটা তো করছি না। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মানিকগঞ্জে পদ্মায় প্রায় প্রতিদিনই আটকা পড়ছে পণ্যবাহী জাহাজ। সার, খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। ঘটছে ডাকাতিও। কার্যকর পদক্ষেপ না নিলে সংকট বাড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা যমুনায় জেগে ওঠে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথে এমন ডুবোচর রয়েছে অন্তত 8টি পয়েন্টে। ফলে চট্টগ্রাম, মোংলা সহ বিভিন্ন বন্দর থেকে আসা পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে হরিরামপুরের আন্ধারমানিক ঘাট সহ বিভিন্ন এলাকায়। সার, পাথর, খাদ্যপণ্য সহ গুরুত্বপূর্ণ মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। 6 দিন ধরে এখানে আসছি বসা, এখানে পানি কম জন্য জাহাজ সামনে যাইতে পারে না। জাহাজের ম্যাক্সিমাম 10 ফিট 11 ফিট পানির প্রয়োজন আছে, কারণ আমার জাহাজের ওতে ক্লিয়ারেন্স থাকা লাগবে। অনেক সময় মাঝ নদীতে আটকে পড়া জাহাজে ডাকাতের হামলার শঙ্কাও থাকে। এ নিয়েও আতঙ্কে জাহাজ মালিক ও শ্রমিকরা। রাস্তা কোথাও থাকলে ডাকাতি হয়, মারধর করে। পুলিশ বলছে নদীতে থাকা জাহাজের মাস্টার ও শ্রমিকদের নিরাপদে রাখতে টহল বাড়ানো হয়েছে। আমাদের হরিরামপুর এলাকার এখানে কিছু জাহাজ আটকা পড়ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে সিনিয়র অফিসার ওসিসারও আমাদেরকে নির্দেশনা দিচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, তাদের কোনো সমস্যা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলতে। বিআইডব্লিউটিএ বলছে নাব্যতা সংকট দূর করতে শিগগিরই নেওয়া হবে নদী খনন প্রকল্প। গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে। ঠিক আছে, হাইড্রোগ্রাফি জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ডেটা এঙ্গেজ করবো। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় নোঙ্গর করা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 9.3 ডিগ্রিতে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে দুর্ভোগ। পঞ্চগড়ে সকাল 8টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকেছিল গোটা এলাকা। বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার সকাল 9টায় সর্বনিম্ন 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় কুয়াশা গত 2-3 দিনের চেয়ে কিছুটা কমেছে, তবে তীব্র শীত অব্যাহত রয়েছে। পৌষে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে মেহেরপুরে। কনকনে শীতে দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের। জীবিকার তাগিদে সকালের হাড় কাঁপানো শীতের মধ্যেও কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।
শীতের প্রকোপ খুব বাড়ছে, হ্যাঁ, যার কারণে মানে যারা জনজীবন মানে ভ্যান রিক্সা বা অটো ইজি বাইক চালায় এদের খুব সমস্যা। এই শীতের সময় আমাদের বাড়াইতে তো কষ্ট হয়, ভাত মাছ রাঁধিনি, আমাদের তো হাত পা কালি যায়। নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। রাজধানী বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। নতুন ধান উঠলেও বাজারে কমেনি চালের দাম। রাজধানী খুচরা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। মোটা চাল কেজিতে কিনতে গুনতে হচ্ছে 52 টাকা। মিনিকেট প্রকারভেদে বিক্রি হচ্ছে 74 থেকে 78 টাকা কেজি, আর নাজিরশাইল মিলছে 80 থেকে 92 টাকায়। 1800 সামথিং টাকা বা 1900-র মধ্যে আমরা 25 কেজি যে বস্তাগুলো এগুলো আমরা নিয়েছিলাম। তো আজকের বাজারে তুলনামূলক ওরা বলতেছে দাম বেড়ে গেছে। এখন কেন ধানের দাম বাড়তি এটা ওনারা বলতে পারে ভালো, আমরা তো আর ওনাদের ছাড়া অন্য বিকল্প কোনো রাস্তা নেই মাল আনার। যে চাউল কিন্তু আমরা 60 টাকা, সেই চাউল 75 টাকা কেজি। বিভিন্ন কর্পোরেট যে কোম্পানিগুলো আছে আর যে মেলার আছে তারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, আর সোনালী মুরগি 340 টাকায়। যে হিসাবে আমাদের চাহিদা ওই হিসাবে কিন্তু উৎপাদনটা অনেক কম, এই জন্য মুরগির দামটা একটু বেশি। তারপরে পিকনিক বিয়ে শাদীর চাপ একটু বেশি। মুরগির বাজার অস্থির, শীতের দিনে চাহিদাও বাড়ছে, সিন্ডিকেটের কারণেও বাড়ছে। তবে স্বস্তি ফিরছে শীতকালীন সবজির দামে। গত সপ্তাহের তুলনায় কমেছে শিম, মূলা, বেগুন, টমেটো সহ বেশিরভাগ সবজির দাম। এখন সবজির দাম যথেষ্ট কমে গেছে এবং আমি 385 টাকা সবজি নিলাম, আপনার সামনেই দেখলেন প্রায় 1 ব্যাগ সবজির মতো সবজি উঠছে। বাজার নিয়ন্ত্রণে মনে হয় কন্ট্রোল নাই, কারণ গত সপ্তাহে যে দামে কিনছি তার থেকে এই সপ্তাহে অনেক বেশি। আসলেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে, আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দামে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।